সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করছি 311 ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার ভিডিও অনলাইন ক্লাসে স্প্রিং 2022 ফাইনাল এক্সামিনেশন জন্য মনোনীত কোর্স টিচার হিসাবে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে বন্ড অ্যাঙ্করেজ এবং ডেভেলপমেন্ট লেন্থ অ্যান্ড ডিফারেন্স বই হিসেবে আপনারা এখানে ডিজাইন অফ রেনফোর্স কনক্রিট ম্যাককে এটাও থেকেও এই লেকচারটা কালেক্ট করতে পারবেন। এবং আরেকটি বই আছে নিলসনের 14 এডিশন কিংবা লিনসনের 7th এডিশন। এই তিনটা বই ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার নিলসন 7th এডিশন অ্যান্ড 14 এডিশন, যেটা আপনাদের এর আগে যেহেতু আমি ক্লাস নিয়েছি ওই ক্লাসে আপনাদের এই বইয়ের সাজেশন দেওয়া আছে। ওকে, তো শুরু করা যাক টপিকস। প্রথম অবস্থা আমাকে জানতে হবে বন্ড অ্যাঙ্করেজ অ্যান্ড ডেভেলপমেন্ট লেন্থের এগুলো সংজ্ঞা জানতে হবে। বন্ডটা কি? বন্ড বলতে বোঝায় যে বন্ড একটা এক ধরনের বন্ড মানে আকর্ষণের ফোর্স। বন্ড ফোর্সটা হচ্ছে আকর্ষণ, কার মধ্যে স্টিলের সঙ্গে কনক্রিটের মধ্যে যে আকর্ষণটা কাজ করে থাকে সেটা হলো বন্ড ফোর্স। দ্য ইন্টারঅ্যাক্টিভ ফোর্স ডেভেলপড অন দ্য ইন্টারফেস মানে তার ইন্টারফেস ওইটা বিটুইন স্টিল অ্যান্ড কনক্রিট এবং স্টিলের যে ইন্টারফেসটা আছে এর মাঝখানে যে আকর্ষণটা কাজ করে থাকে ইন্টিগ্রাল মেম্বার হিসেবে এটাকে বলা হয়ে থাকে বন্ড ফোর্স। তাহলে বন্ড ফোর্সটা কয়েকটার উপর নির্ভর করে থাকে। কেমিক্যাল অ্যাডিশনের উপর নির্ভর করে থাকে, মেকানিক্যাল ফ্রিকশন এর উপর নির্ভর করে থাকে, এবং সোলজার রিপ অফ দ্য ডিফর্ম ভার্ব। সোলজারটা কোনটা? যেটা স্টিলের উপরে যেটা এক্সট্রা পোর্শন পেঁচানো থাকে, যেটা রাফ সারফেস। এই রাফ সারফেসটাকে বলতে পারি আমরা সোলজার বা রিপ বা ডিফর্ম বারও বলতে পারি। ওকে, এই বন্ডটা ফেইলিওর কী কারণে? বন্ড ফেইলিওর একটা কারণ হচ্ছে স্লিপ অর ডিরেক্ট পুল আউট। এটা কেন হয়ে থাকে? ডিউ টু দি স্মল বার ডায়ামিটার। বারের ডায়ামিটারটা যদি কম হয়ে থাকে, লার্জ কনক্রিটের কভারটা যদি লার্জ হয়ে যায়, অ্যান্ড লার্জার বার স্পেসিং একটা বার থেকে আরেকটা বারের মধ্যে স্পেসিং যদি বেশি হয়ে যায়, কনক্রিট কভারটা যদি বেশি হয়ে যায়, এবং স্মল ডায়ামিটার যদি স্টিল হয়ে থাকে, তাহলে এখান থেকে ওই স্টিলটা ফেল করতে পারে, এখানে বন্ড ফেইলিওর হয়। যেমন দেখেন এখানে L0 ছিল, এখানে L1। যখন বাকলিং হয়ে গেছে তখন এখানে স্টিলের পরিমাণটা লেন্থটা কমে গেছে। এখানে লেন্থ কমে যাওয়ার কারণে আমার এই পোর্শনে এবং এই পোর্শনে ফেল করবে স্টিলটা। ওকে, স্প্লিটিং কি? স্প্লিটিংটা হচ্ছে হোয়েন কনক্রিট কন্টিমেন্ট অর বার স্পেসিং ইজ ইনসাফিসিয়েন্ট। বার স্পেসিংটা যখন ইনসাফিসিয়েন্ট থাকে টু রেজিস্ট দ্য ল্যাটারাল কনক্রিট টেনশন। বার স্পেসিংটা যখন ইনসাফিসিয়েন্ট হয়, সাফিসিয়েন্ট থাকে না টু রেজিস্ট দ্য ল্যাটারাল কনক্রিট টেনশন। ল্যাটারাল যে কনক্রিটটা টেনশনটা কাজ করে থাকে, ল্যাটারালি যখন এই টেনশনটা বড় হতে পারে না, এনাফ জায়গা পায় না, তখন রেজাল্টিং ফ্রম দ্য ওয়েডজিং ইফেক্ট অফ দ্য বার ডিফর্ম। ওয়েডজিং ইফেক্ট মানে কোড়াল দিয়ে কাটার পরে কোড়াল দিয়ে কাটার পরে যে আকৃতিটা হয়ে থাকে এটাকে বলা হয় ওয়েড শেপ। এই শেপটা এখানে হরিজন্টাল হতে পারে, এটা ভার্টিক্যাল হতে পারে। এখানে ভার্টিক্যাল বরাবর স্প্লিটিং হয়েছে, আর এখানে দেখেন হরিজন্টাল বরাবর স্প্লিটিং হয়েছে, এই জন্য ভার্টিক্যাল হরিজন্টাল স্প্লিটিং। এগুলো কেমন করে ওভারকাম করা যায় তার পার্সপেক্টিভ এখানে বলা আছে। হোয়েন ফুল আউট রেজিস্ট্যান্স ইজ ওভারকাম, কখন করা যাবে? যখন স্প্লিটিং হ্যাজ স্প্রেড অল দ্য ওয়ে টু দ্য এন্ড অফ দ্য আনঅ্যাঙ্কোড বারের আর শেষে যখন এটা স্প্রেড করবে, স্প্লিটিংটা ওভারকাম করার জন্য। কমপ্লিট বন্ড ফেইলিওর অকার্স, যখন কমপ্লিট বন্ড ফেইলিওরটা অকার্স হবে, স্লাইডিং দ্য রিলেটিভ টু দ্য কনক্রিট লেটস টু ইমিডিয়েট কলাপস অফ দ্য বিম। হ্যাঁ, দ্বিতীয়টা যদি বলি স্প্লিটিং থেকে, যদি আমি তাহলে আমি বন্ড ফেইলিওরটা পেলাম দুইটা। একটা স্প্লিটিংয়ের কারণ হতে পারে, একটা হচ্ছে স্প্লিটিংয়ের কারণে, একটা পুল আউট আর ডিরেক্ট পুল আউট আর স্লিপের কারণ হতে পারে। তাহলে আমরা কি জানলাম, কি তারা মেনশন করা হয়ে থাকে, মেনটেন করা হয়ে থাকে, বন্ডটা কি, বন্ড কি দেন, ওটা বন্ডের ফেইলিওর সম্পর্কে জানলাম। ওকে, এখন দেখব ডেভেলপমেন্ট লেন্থ কি। বিম কলাম একসঙ্গে যদি আমার কানেক্ট করা থাকে
তাহলে এই পোর্শনে এখানে যখন লোড আসবে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোড হয়, এখানে অবভিয়াসলি এখানে আমার টেনশন কাজ করবে, ম্যাক্সিমাম পয়েন্ট অফ ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করবে এখানে। এই কারণে এখান থেকে যখন এটা পুল আউট বা ছেড়ে দিতে না পারে, এই কারণে সেম পরিমাণে এখানে এলডি পরিমাণ দিতে হলে সেম পরিমাণ ডিস্টেন্স এখানেও ভিতর দিকে দিতে হবে, যেন এখান থেকে এটা স্প্লিটিং হতে না পারে। এই এলডিটাই হলো ডেভেলপমেন্ট লেন্থ। এক্ষেত্রে যেমন আমি একটা ডান পাশে ফিগার দেখেছি, এই ফিগারটা ভিতরে যতটুকু লেন্থ দিতে হবে বাইরেও সেম পরিমাণ লেন্থ দিতে হবে ওই স্ট্রেসটাকে ধরে রাখার জন্য। এই ফিগারটাকে ভালো আকারে দেখিয়েছি। দেখুন এখানে স্ট্রেসের পরিমাণটা দেখেন, এখানে এলডি, এটা থেকে এটা যখন আমার ডিফর্ম করবে বা যখন লোড দিবে, তখন এই লোডের রেসপেক্টে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করবে। স্ট্রেসের কারণে এখান থেকে এটা পুল আউট বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ছিঁড়ে না যাওয়ার কারণে এখানে এলডি পরিমাণ ডিস্টেন্স দিতে হবে। যে এক্সট্রা পরিমাণ লেন্থটা দিলাম এটা হলো ডেভেলপমেন্ট লেন্থ। তাহলে ডেভেলপমেন্ট লেন্থ, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লেন্থ অফ ইমবেডমেন্ট নেসেসারি টু ডেভেলপ দ্য ফুল টেনসাইল স্ট্রেংথ অফ দ্য বিম কন্ট্রোল বাই আদার পুল আউট অর স্প্লিটিং। তাহলে এটাকে পুল আউট যখন ছিঁড়ে না যায় বা এখানে থাকে, এইটার জন্য যে এক্সট্রা পরিমাণ লোড লেন্থের এক্সট্রা পরিমাণ লেন্থের জন্য যে এটা দিলাম, এই কারণে সেম পরিমাণ লেন্থ ভিতরে দিতে হবে যেন এখান থেকে পুল আউট না হতে পারে। এই লেন্থটাকে বলা হয়ে থাকে ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ ইন টেনশন। এখন ডেভেলপমেন্ট লেন্থ বের করার জন্য আমার দেখেন এখানে সিম্পলিফাইড ইকুয়েশন রয়েছে। সিম্পলিফাইড ইকুয়েশনের ক্ষেত্রে আমি এলডির মান যখন আমার নাম্বার অফ বার 6 এবং আর স্মলার বার তার থেকে কম যখন হবে, তখন আমরা দিব এটা এফ ওয়াই সাই টি সাই ইউ সাই বাই 25 ল্যামডা রুট ওভার এফসি ড্যাশ। যখন 7 আর লার্জার বার হবে, 6-এর নিচের বার থেকে এটা ব্যবহার করতে হবে 20 ল্যামডা 25 ল্যামডা, এবং 7 আর লার্জার বার যখন ব্যবহার করবো তখন 20 ল্যামডা ব্যবহার করতে হবে। আর ডিবি হলো ডাই অফ বার। এইগুলোর পরিচয় রয়েছে। এফ ওয়াই হলো স্টিল ইল্ড স্ট্রেংথ, তাহলে সাইটি হচ্ছে রিইনফোর্সমেন্ট ফ্যাক্টর। তো 1.3 হলো টপ বারের জন্য ব্যবহার করবো, আর 1 হলে ফর অল বারের জন্য ব্যবহার করবো। আর ছাই হলো কোয়েটিং ফ্যাক্টর, 1.2 ফর ইপক্সি কোয়েটেড বার আর 1 ফর আনকোয়েটেড বার। আর ল্যামডা হলো লাইট ওয়েট এগ্রিগেট ফ্যাক্টর, 0.75 হলে লাইট ওয়েট কনক্রিট, 1 হলে নর্মাল ওয়েট কনক্রিট। আর ডিবি হচ্ছে ডাই অফ বার। আর এফসি এফ ওয়াই ইন পিএসএতে নিতে হবে। আর বেসিক ইকুয়েশনের মধ্যে আমরা যেতে পারি। বেসিক ইকুয়েশনটা কেমন? LD is equal to 3/40 Fy by lambda root over FC dash psi t psi psi s c plus KTR by dB। তাহলে এখানে আমার এই টার্মটা দরকার যে c plus KTR by dB হয় এর সমানত অথবা 2.5 এর মান নিতে হবে। এখানে আমরা psi Fy FC dash lambda psi t psi আর নন বিফোর আগে। তাহলে 1.3 টপ বার যখন বিলো রেইনফোর্সমেন্ট রেজিস্টার ফ্রেশলি কনক্রিট 12 ইঞ্চি থাকবে, অথবা আদার্স ক্ষেত্রে 1 ধরে নিতে পারে। সাইজ হলো সাইজ ফ্যাক্টর। এখন 6 আর স্মলার বারের জন্য 0.8 সাইজের মান, এবং 7 যদি লার্জার বার হয় এর সাইজের মান 1 হবে। আর ডিবি হলো ডাই অফ বার। আর এখানে কেটিআর এর মান বের করতে বলছে। সি হলো কনক্রিট কভার ডাইমেনশন ফ্রম দ্য বার সেন্টার হাফ অফ সেন্টার অর হাফ সেন্টার সেন্টার স্পেসিং অফ দ্য বার, দুটা বারের মধ্যে যে সেন্টার সেন্টার স্পেসিং থাকবে সেটা হচ্ছে সি। আর কেটিআর হলো ট্রান্সভার্স রেইনফোর্স ইন্ডেক্স, তাহলে 40 এটিআর বাই এসএন, এগুলোর পরিচয় দেওয়া আছে। এটিআর এর মান হচ্ছে এরিয়া অফ ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট আর ম্যাক্সিমাম স্পেসিং অফ দ্য ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট। আর নাম্বার অফ বার, বারের পরিমাণ, নাম্বার অফ বারটা কত। তো আমরা এখানে একটা ম্যাথ দেখিয়েছি। এখানে অ্যাকর্ডিং টু দ্য এসআই কোডে দ্য রিডাকশন ইন মেড অ্যাকর্ডিং টু রেশিও এস রিকোয়ার্ড বাই এস প্রোভাইডেড দিতে হবে। এখানে একটা ম্যাথ বলা আছে, এই ম্যাথটার একটা ফিগারের সঙ্গে অ্যাটাচমেন্ট করেছি। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে আমাদের যেটা বলা আছে যে সিম্পলিফাইড ইকুয়েশনের সঙ্গে আমাকে সলভ করতে হবে, এই কথা বলা আছে। এখানে দেওয়া আছে একটা যখন বার এলডির মান দুইটা মেইন বার, মেইন দুইটা 11 নম্বর বার, এবং এখানে 21 ইঞ্চি কলাম এ ফিগার, এবং বি ফিগারে দেওয়া আছে নাম্বার অফ 3 স্টিরাপ এবং ক্লিয়ার কভারের পরিমাণ 1.5 ইঞ্চি, আর উইথের পরিমাণ 10 ইঞ্চি। ডেপটা আছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি থেকে যদি আমি এখানে 1.5 ইঞ্চি বিয়োগ করে দিই সেন্টার থেকে, তাহলে 1.5 ইঞ্চি বা উপরে 1.5 ইঞ্চি বিয়োগ করি, তাহলে এখানে মিডিলে থাকবে কত? 15 ইঞ্চি। নো সরি, এই ক্লিয়ার কভারটা 1.5 ইঞ্চি, এই ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, এর সেন্টার থেকে ডিস্টেন্স এই দুটা মিলে 3 ইঞ্চি, আর
এই সেন্টার থেকে এই ডিস্টেন্স, সেন্টার থেকে ডিস্টেন্স এবং এই সেন্টার থেকে ক্লিয়ার কভার পর্যন্ত ডিস্টেন্স। মোট কথা বলতে পারছি যে এই সেন্টার থেকে এর ক্লিয়ার কভার ডিস্টেন্স, এই সেন্টার থেকে এই ক্লিয়ার কভার ডিস্টেন্স পর্যন্ত আমার মান হচ্ছে 3। তাহলে এখানে আমি যে মানটা বলেছি এখানে 15 ইঞ্চি, আর দুইটা যদি সেন্টার থেকে ডিস্টেন্স বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো কত, 13 ইঞ্চি। এই ডিটেলসটা অপর পেজে আছে। গিভেন ডাটা এফ ওয়ের মান দেওয়া আছে, এফ সি ড্যাশের মান দেওয়া আছে, ল্যামডার মান 1, টপ বারের ক্ষেত্রে 1.3, কোয়েটেড বার বলা আছে, তাহলে 1, ডিবির মান 1.41। এখানে দেখেন সিম্পলিফাইড ইকুয়েশনের ক্ষেত্রে 1 ফর আনকোয়েটেড বার, তাহলে আনকোয়েটেড বারের জন্য বলা আছে, আর এখানে টপ বার 1.3, কেন ফ্রেশলি মিক্সড কনক্রিট 12 ইঞ্চির বেশি হতে হবে। তা আমি ফ্রেশলি মিক্সড কনক্রিট 12 ইঞ্চির বেশি পাবো, এটা আমি চেক করে দেখব পরের পেজে। এখানে যদি আমি সেই মানগুলো নিয়ে নিই, ল্যামডা ডি এর মান 60,000, 1.3 ইন্টু 1, আর 20 ল্যামডার মান 1 দিয়ে নিলাম, এফ সি ড্যাশের মান দিলাম, আর ডিবির মান 1.41। এই 1.41, এই 1.41 প্লাস 3 তাহলে হবে কত, 4.41। তাহলে আমি এখানে এলডির মান পাবো কত, 86.95 ইজিক্যাল টু 87 ইঞ্চি। ওকে, এখানে দেখেন ইফ দেয়ার ইজ 12 ইঞ্চি অর মোর ফ্রেশ কনক্রিট বিলো দ্য রিভার স্টপ বার, ফ্রেশ কনক্রিটের পরিমাণ 15 ইঞ্চি মাইনাস 1.4 ইঞ্চি। কেননা এই দুইটার এই 13.6 ইঞ্চি বোঝার জন্য আবারও অফের পেজে একটু যেতে হবে আপনাদের, এটা ক্লিয়ার হওয়ার জন্য। এখানে একটু সমস্যা থাকতে পারে। দেখেন এই টোটাল ডিস্টেন্সটা কতটুকু, টোটাল ডিস্টেন্স আপনার 18 ইঞ্চি। 18 ইঞ্চির মধ্যে এই পোর্শে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, এই পোর্শে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, তাহলে কত ইঞ্চি হলো, 3 ইঞ্চি বিয়োগ, তাহলে কত, 15 ইঞ্চি। এই 15 থেকে 11 নাম্বার বার আমার এটা এবং এটা, তাহলে এই সেন্টার থেকে যদি ডিস্টেন্স নিই, এটারও সেন্টার থেকে ডিস্টেন্স আমার দরকার। এই ফ্রেশ মিক্সড কনক্রিট, এই ফ্রেশলি মিক্সড কনক্রিটটা নিই, তাহলে আমি এই ক্লিয়ার কভারের থেকে শুরু করে এর সেন্টার পর্যন্ত ডিস্টেন্সের আবার আমার টোটাল একটা বার বিয়োগ করে দিতে হবে। সেন্টার পর্যন্ত ডিস্টেন্স আমি নিলাম কত, ক্লিয়ার কভারের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, আর এই বার এবং এই বার, এই দুটা বার মিলে একটা বার চিন্তা করলাম, তাহলে কত, 1.4 ইঞ্চি। তাহলে এই দুটা বিয়োগ করে দিলে আমি পাবো কত, 15 ইঞ্চি। 18 থেকে 1.5 বিয়োগ 3 বিয়োগ করলে পাবো 15 থেকে যদি এই দুটা মিলে আবার একটা বার বিয়োগ করে দিব তাহলে 1.41। তাহলে এখানে পেলাম কত, এখানে পেলাম 13.6 ইঞ্চি, তার মানে 12 ইঞ্চির বেশি আছে, টপ বার 1.3 হিসাবে ব্যবহার করতে পারবো। ওকে, এই তো 13.6 ইঞ্চি আছে। দিস ক্যান বি রিডিউস বাই দ্য রেশিও অফ দ্য স্টিল প্রোডিউস, 87 ইঞ্চি দিলেও হবে, কিন্তু এখানে যদি আপনার ডিজাইন এক্সপেরিয়েন্স থাকে তাহলে এক্সট্রা ডেভেলপমেন্ট লেন্থ ব্যবহার করে আপনার কস্ট বাড়ানোর দরকার নাই। এক্ষেত্রে আপনার কষ্টের দিকে বিবেচনা করলে আমরা একটু এখানে দিস ক্যান বি রিডিউস বাই দ্য রেশিও অফ স্টিল রিকোয়ার্ড টু দ্য provided so that the final development length 87 ইঞ্চি ইন্টু এস। আমরা যে আগের ফেজে যে সূত্রটা দেখেছি, এই সূত্রটা কি, এস রিকোয়ার্ড বাই এস প্রোভাইডেড। তাহলে এস রিকোয়ার্ডের পরিমাণটা আমার কত ছিল সেটা দেখতে হবে। এখানে স্টিল রিকোয়ার্ড অ্যাট দ্য এস 2.9, এস প্রোভাইডেড 3.12, এই তো 2.9 এবং 3.12 প্রোভাইডেড এবং রিকোয়ার্ড। তাহলে আগে রিকোয়ার্ড বাই প্রোভাইডেড যদি করি তাহলে আমরা এখান থেকে এই ডিটেলস এখানে কি পাবো, ফাইনালাইজ করে এখানে 87 রিকোয়ার্ড বাই 2.90 বাই 3.12 এন করলে আমি পাবো কি 81 ইঞ্চি। তাহলে এখানে আমি ডেভেলপমেন্ট লেন্থের মান এই পোর্শনও 81 ইঞ্চি দিতে হবে, এই পোর্শনে আমাকে 81 ইঞ্চি দিতে হবে। এখন আসলো অ্যাঙ্করেজ। বন্টাম অ্যাঙ্করেজের পরিমাণ মেইন রেনফোর্সমেন্টের জন্য আমরা দিতে পারি, এটা ডাই অফ বার অ্যাঙ্করেজের পরিমাণ 4D অথবা 2.5 ইঞ্চির বেশি বা সমান দিতে পারবো, এবং এখানে 12D ডায়া অফ বার দিতে হবে, এটা মেইন রেনফোর্সমেন্টের জন্য। আর এক্ষেত্রে আমরা যখন স্ট্রাপ এবং টাইসের জন্য যখন দিব তখন 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে হবে, এবং 6D অথবা এর সমান অথবা এর থেকে বেশি, 2.5 ইঞ্চির থেকে বেশি, অথবা এটা ক্ষেত্রেও 6D অথবা 2.5 ইঞ্চির থেকে বেশি, এটা আমরা স্ট্রাপ বা টাইসের জন্য দিতে পারবো।
তাহলে টাইসের জন্য 6D, স্টাফের জন্য আইডিয়াল 12D অথবা 4D ব্যবহার করতে পারবো মেইন ডেটা সোর্সে। তাহলে ওখানে 12D ব্যবহার করব আর এখানে 6D ব্যবহার করব সর্বোচ্চ ডায়াফ, অথবা 4Dও ব্যবহার করতে পারি। অ্যাঙ্করেজ অনেক সময় 4D ব্যবহার করি, অনেক সময় 12B। মেইন ডেটা সোর্সের জন্য 4D অথবা 12B, আর টাইস এবং স্টাফের জন্য ব্যবহার করতে পারি 6D। ওকে, তো আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তী ক্লাসের জন্য প্রিপেয়ার থাকবেন। পরবর্তী ক্লাস আপনাদের নেক্সট উইকে নির্দিষ্ট টাইমে আপনারা পেয়ে যাবেন। ক্লাস লেকচার অনুযায়ী, ক্লাস লেকচার টাইম অনুযায়ী নির্দিষ্ট টাইমে ইউটিউব থেকে আপনার চ্যানেল থেকে এই ক্লাসটা ডাউনলোড করে নিতে পারবেন। এই ক্লাসগুলো আমি যেটা সিরিয়াল ওয়াইজ যে ক্লাসগুলো দিয়েছি, এই ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো আপনার এক জায়গায় রেখে এই সবগুলো ফাইনাল সিলেবাসের জন্য আপনাদের কাজে লাগবে। প্রয়োজন অনুযায়ী আপনার যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমি ভার্সিটিতে নির্দিষ্ট টাইমে থাকবো, এখানে আপনারা এসে এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। থ্যাংক ইউ।